টাকার বিনিময়ে শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমনই প্রতিকূল মুহূর্তেও শেখ হাসিনার সাথে কথা বলার নামে নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে সাধারণ সম্পাদক। টেলিগ্রামের সক্রিয় আওয়ামী লীগ হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন দলটির নেতাকর্মীরা। নতুন হামলার পরিকল্পনা নেওয়া হচ্ছে শোকের মাস আগস্টকে ঘিরে। অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে দলের নেতাকর্মীরা। আগামী 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে না, হওয়ার মতোই হবে। দর্শক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে। তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনার নাম ভাঙিয়ে টাকা নিচ্ছেন ভারতে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হাসিনার সাথে কথা বলাতে কিভাবে গোপনে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের, তার চাঞ্চল্যকর তথ্য প্রমাণ ফাঁস করে দিল ভারতীয় গণমাধ্যম। বেরিয়ে এলো ওবায়দুল কাদেরের আসল রূপ। এদিকে আওয়ামী লীগের হামলার আশঙ্কা, সারা দেশে বিশেষ সতর্কতা জারি। দেশের নৈরাজ্যর আশঙ্কা এসবির। হঠাৎ পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি, চলবে বিশেষ অভিযান ও তল্লাশি। অপরদিকে জেগে উঠেছে তারুণ্য, রাজনীতিতে তোলপাড়। বিরাট সুখবর, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন হবেই। দেশজুড়ে চলমান উত্তেজনাময় রাজনৈতিক অবস্থার সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারতে পালানোর 1 বছর পর শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রধান কার্যালয় এখন পরিচালিত হচ্ছে টেলিগ্রামে। টাকার বিনিময়ে শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ডিজিটাল ওই প্ল্যাটফর্মে চলছে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রস্তুতিও। এমন সব চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। শেখ হাসিনার ভারতে পালানোর প্রায় 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে এক অদ্ভুত দ্বন্দ্বময় বাস্তবতার সামনে দাঁড়িয়ে, যার ফলে ভার্চুয়াল জগতে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ। কিন্তু ডিজিটাল যে প্ল্যাটফর্মে দলটি ভরসা করেছিল, সেই টেলিগ্রাম এখন তাদের জন্যই হয়ে উঠেছে সন্দেহ, বিভ্রান্তি আর বিপদের উৎস। বাংলাদেশে একসময় ক্ষমতাশীল রাজনৈতিক সংগঠনটি এখন কার্যত ছিন্নমূল। তাই তো গত 1 বছরে দলটির প্রধান যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম, যেখানে প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক। এসব গ্রুপে সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজার ছাড়িয়ে গেছে। সেখানে যুক্ত থাকেন দলের কেন্দ্রীয় নেতা, সাবেক ও বর্তমান সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও। ভারতের স্থানীয় গণমাধ্যম নিউজ 18-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, এবার দলটির ভেতর থেকেই উঠে আসছে ভয়াবহ অভিযোগ, যেখানে দলের সভাপতি শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ পাওয়া নিয়েই চলছে অর্থ বাণিজ্য। আর এই বাণিজ্যের কেন্দ্রে আছেন দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। বিরোধী দল আন্দোলন করুক, বাধা দেবে না। নিউজ 18-এর প্রতিবেদনে দলের একাধিক সূত্র বলছে, কাদের নিজেই টেলিগ্রামকে নিজের ব্যক্তিগত রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। তিনি নিজেই প্রতিদিন কোন গ্রুপে কখন কথা বলবেন তা ঠিক করেন। এছাড়া তার বক্তৃতায় আগুন ছড়ালেও কোনো পরিষ্কার রূপরেখা বা বাস্তব পরিকল্পনা থাকে না। তাই অনেকেই একে কৌশল না বলে তার হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। এছাড়া সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতির সুযোগ করে দেওয়ার বিনিময়ে জ্যেষ্ঠ নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছেন ওবায়দুল কাদের। আর এই টাকাগুলি কোথায় যাচ্ছে, কারা লাভবান হচ্ছে, সেই প্রশ্নগুলো অনেকটা উত্তরহীনই থেকে যাচ্ছে। অন্যদিকে টেলিগ্রামে রাজনীতির আরেকটি ভয়াবহ দিক হচ্ছে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ। দলটির নেতাকর্মীরা এখন বিশ্বাস করেন শুধু বিএনপি বা জামাত নয়, বরং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুগত কিছু গোয়েন্দা সদস্য এখন তাদের এসব গ্রুপগুলোতে ঢুকে পড়েছে। আর তারাই কথোপকথন রেকর্ড করে তা ব্যবহার করছে চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের জন্য।
2026 সালের জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিজেদের প্রস্তুত করছে দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য। এই ধাপে শুধু অনলাইন নয়, সরাসরি রাজপথে নামার প্রস্তুতিও চলছে। এমন পরিকল্পনাই করা হচ্ছে ডিজিটাল মাধ্যম টেলিগ্রামে। তাহলে কি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে সুযোগ পাবে, নাকি দলটির রাজনীতি এখন ডিজিটাল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থেকে যাবে? সেই প্রশ্নই এখন জনমনে। আগামী 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোপন বৈঠক করে দেশ জুড়ে সহিংসতা কিংবা নাশকতা সৃষ্টির পায়তারা ঠেকাতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষভাবে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্ষমতাচ্যুত হবার 1 বছর হয়েছে আওয়ামী লীগের। সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশে বিদেশে ছদ্মবেশে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন বলে উঠে এসেছে গোয়েন্দা তথ্যে। তাদের কেউ কেউ গোপন বৈঠকেই করছেন সহিংসতা কিংবা নাশকতার পরিকল্পনা। এমন প্রেক্ষাপটে 28 জুলাই একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিটি ডিএমপি কমিশনার, সিটিএসবি, বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম এবং খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এমন ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সতর্কবার্তায় বলা হয়েছে, এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন এবং অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরি করতে পারে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে কিংবা উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হতে পারে। এ কারণে দেশের সব পুলিশ ইউনিটকে নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের উপর নজরদারি বাড়ানো, সরকারি এবং বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করা এবং প্রয়োজন হলে বিশেষ অভিযান চালানোর কথাও বলা হয়েছে। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাতে হবে। সেই সঙ্গে বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি আরো বাড়াতে হবে। মোবাইল টহল, গ্রেপ্তারি পরোয়ানা এবং সাইবার পেট্রোলিংও এই সময় সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে, হবে না হওয়ার মতোই হবে। দর্শক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে। তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। দর্শক, জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম। সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে, সরকারকে চাপ প্রয়োগ করে, ধনুফুনু করে। শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই সনদ তো আটকে রাখা সম্ভব না, হোক নাম কাওয়াস্ত একটা ঝুলন্ত মূলা, কার্যকর বা চূড়ান্ত কিছু না, যে জুলাই সনদ ডিক্লেয়ার করলাম, আস্তে আস্তে তোমরা সাইন করো, এটা 6 মাস, 1 বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজড হবে। অথচ আমরা চেয়েছি জুলাই সনদ কার্যকর করা, যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। নাহিদ ইসলামরা চেয়েছে সেটা, কিন্তু সেটা বিএনপি হতে দিবে না, ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট, জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয়, তারুণ্যের আশাকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, ওই ঝুলন্ত মূলা টাইপের হয়, ওগুলোতে আমরা সাইন করবো না, মানি না। জুলাই সনদ হলেও হবে না, জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না, ঠিকঠাক মতো হবে না, আমরা রাজপথে ঘোষণা করবো। নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে, যেভাবে আঙ্গুল বাঁকা করছে, জুলাই সনদে আমরা সিগনেচার করবো না, নাহিদরা বলছে, এই শর্ত না মিললে। এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে, এটা রাজপথে করাবে এবং নতুন সংবিধান হবে, গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে। আচ্ছা, নির্বাচনে বিএনপির ভয় কি? তাদের নাকি এত ভোট, তারাই নাকি জিতবে। ঠিক আছে, তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন, সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না, এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে। আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে, কেন করবেন না? গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন তো একসাথেও হতে পারে। তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না? এই ভয়টা কেন আপনাদের? স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন? ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন? এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না।
যা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে, তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো। এই বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই। বিএনপি 2টা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নিজস্ব কাউন্সিল যা হয় 30-40 জন ভোটার, 50 জন ভোটার, 38 জন ভোটার, ভোট পরে 45টা। একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কোথাও 100 জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না, ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না, চুরি করে। এই হচ্ছে অবস্থা দর্শক। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। নাহিদ ইসলাম, জুলাই সনদ হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সব হতে হবে। হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপিকে নিয়ে নির্বাচন করবেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে? নেবার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি, নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। দর্শক, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামদের এই দাবির পক্ষে গণজোয়ার, তরুণ প্রজন্ম, এদেশের আপামর জনসাধারণ যাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজির ইচ্ছা নেই, তারা রাজপথে নেমে পড়েছে। নাহিদ ইসলামরা এই এনসিপি দাওয়াত পৌঁছে দিতে পারছে না, এদের সক্ষমতা এখন অনেক কম। জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারছে না যে আমরা অমুক জায়গায় পদযাত্রায় আসছি, আপনারা আসেন। মানুষের কাছে বলার জন্য মাইকিং, পোস্টার যা লাগে, এটারই টাকা নাই ওদের। আমার ছোট ভাইরই তো এই দল করে, আমি তো দেখি টাকা নাই পকেটে। কোন রকম কিছু টাকা পকেটে খরচ করে 2-1 জনের কাছ থেকে ধারটা নিয়ে বা কেউ একটু দেয় কিছু, এই সামান্য কিছু প্রচারণা চালায়, পোস্টারিং করে, মাইকিং করে। কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে শুনে চলে আসে। কিন্তু এই লোকগুলোকে যদি অনেক টাকা থাকতো এদের, জামাতের মতো, বিএনপির মতো, তাহলে এই পদযাত্রায় যে গণজোয়ারের কি রেকর্ড সুনামি ঘটত। পদযাত্রা যা দেখেন এটা সিটে ফোটা, এর চাইতে ওদের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। এই জনপ্রিয়তা নতুন সংবিধানের পক্ষে, এই জনপ্রিয়তা গণপরিষদ নির্বাচনের দাবিতে, জুলাই সনদের দাবিতে। বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে, কথা ক্লিয়ার। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ নির্মাণে বিনির্মাণ করা হবে, আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটা ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, সেখানে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। তিনি আরো বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। একই সাথে আপনারা দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যা বলেন, বিএনপি শুধু দৌড়ায়। নেত্রকোনায় নাসিরউদ্দিন পাটোয়ারি লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে কথা বলেছেন। আসলে বাবরের কোনো দোষ না, আমরা কিন্তু বাবরের পক্ষে। বাবর সাহেব বিএনপির 1 নম্বর দেশপ্রেমিক, এখনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ধর্মভীরু লোক, সহজ সরল ধর্মভিত্তিক জীবন যাপন করেন। বাবর সাহেবকে 1000বার সেলুট জানায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাবর সাহেব যে আকামটা করেছিলেন এটা তারেক রহমান বা খালেদা জিয়ার নির্দেশে করেছেন, অতএব তার দোষ না। এক। দ্বিতীয় হচ্ছে, বাবর সাহেব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে 10 ট্রাক অস্ত্র এনেছিল মূলত ভারতের বিভিন্ন প্রভিন্সের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে, যাতে ভারত সোজা হয়ে ডলা খেয়ে বাংলাদেশে হাতে পায়ে ধরতে এসে। এগুলো খালেদা জিয়া তারেক রহমান নির্দেশে করেছে, অতএব তার আলাদাভাবে দোষ নেই। আমরা লুৎফুজ্জামান বাবরকে রেসপেক্ট করি এবং করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি ধারণ করে না। বিএনপির বাবরের পক্ষে বলার কোনো অধিকার নাই, কারণ লুৎফুজ্জামান বাবর বিএনপির কেউ না। এত বড় নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে দেখেছেন বিএনপি কোনো বড় স্টেজে উঠিয়েছে? না। এই লুৎফুজ্জামান বাবরের মতো মজলুম লোক, তাকে এখন কত বড় পোস্ট দেওয়ার কথা, যেমন জামাত ইসলামী এটি মাজহারুল ইসলামকে দিয়েছে, সাথে সাথে দিয়েছে বিএনপি, বরং এখনো বহিষ্কৃত অবস্থায়। বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বলতে পারবে না? বাবরের আইনজীবী কারা? বাবরকে মুক্ত করেছেন বিএনপির কেউ জড়িত? এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে 10 টাকা সবগুলোর আইনজীবী শিশির মনির। বিএনপি তার পাশে নাই। এই জিনিসটা জনগণকে বোঝাতে হবে যে বাবর বিএনপির কেউ না। নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি, মন্তব্য নাহিদ ইসলামের।
বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছেও স্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজি সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফ এর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে। তিনি আরো বলেন, যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশি সরকারি কর্ম কমিশন পিএসসিতেও একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা। উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ পিআর হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে।